এবার আমরা কিছু সিকিউরিটি নিয়ে আলোচনা করব, যেগুলো বেসিক্যালি ক্রিপ্টোকারেন্সি যখন আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছি, তখন এই জিনিসগুলো আমাদের মাথায় বা ব্রেইনে রাখাটা খুবই, খুবই ইম্পোর্টেন্ট। সো চলুন তাহলে আমরা দেখি। ফার্স্ট অফ অল যদি আমরা ক্রিপ্টোকারেন্সি সিকিউরিটির যে রিস্ক আছে সেগুলো নিয়ে একটু ওভারভিউ করি। রিস্ক আমাদের বেশ কয়েকটা পর্যায়ে রয়েছে। ব্যাপারটা এরকম না যে কোনো একটা সিঙ্গেল পয়েন্টে রয়েছে। কারণ আমরা যখন একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি, আপনি জাস্ট চিন্তা করুন যে আমি অ্যাপটা বানাইলাম, ওকে? সো ফার্স্ট অফ অল এই অ্যাপটার বেশ কিছু স্ট্রাকচার রয়েছে। লাইক এর ফ্রন্ট এন্ড রয়েছে, এর ব্যাক এন্ড রয়েছে, এর ডেটাবেজ থাকবে? না, আপাতত এখানে আমরা ধরে নিচ্ছি ডেটাবেজ নাই। কারণ ব্লক চেইন বা ডিসেন্ট্রালাইজড যখন কোনো অ্যাপ বিল্ড করছি তখন আসলে ডিবি নিয়ে আমরা মাথা ঘামাই না। এখন এইখানে আমরা অ্যাপ বিল্ড করলাম। অ্যাপ বিল্ড করার পরেও আমাদের কি করতে হবে? যখন আমি অ্যাপটা মার্কেটিং করতেছি, সো সেখানে আমাদের ইউজার্সদের কাছে যাবে, রাইট? সো সেখানে কি রয়েছে? আচ্ছা, ওকে, আমি জাস্ট পার্টগুলো দেখালাম। এখন আমি যদি সিকিউরিটি রিস্কের কথা বলি, এর প্রত্যেকটা স্টেপে আসলে কি হচ্ছে? আমাদের সিকিউরিটি কনসার্ন আছে। সো ওই জিনিসগুলো জাস্ট এখানে বলা হয়েছে যে মেইন এরিয়াজ অফ কনসার্ন। তাহলে ইউজার লেভেলে আমার সিকিউরিটি এনশিওর করতে হবে। আদারওয়াইজ ইউজার্সরা কি করবেন না? আমাদের অ্যাপটা ইউজ করবেন না। বা আমরা যে ক্রিপ্টোকারেন্সিটা বানাচ্ছি সেটা ইউজ করব না, সিম্পলি যদি বলি। এরপরে বিষয় হচ্ছে নেটওয়ার্ক লেভেল সিকিউরিটি। যখন আমি একটা আ ইউনো ক্রিপ্টোকারেন্সি বানাইলাম এবং একটা নেটওয়ার্ক বিল্ড করছি, দেন ডেফিনিটলি সেখানেও আমার কি করা লাগবে? আমার সিকিউরিটি গুলা এনশিওর করা লাগবে। ৩ নাম্বার হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট, স্মার্ট কন্ট্রাক্ট ভালনারেবিলিটিজ, যেখানে আমাদের বেসিক্যালি এই অ্যাপের এভরিথিং থাকবে এবং এই যে আমাদের ব্যাকএন্ডের কথা বলছি, আমাদের সকল লজিকগুলো থাকবে। এরপর হচ্ছে এক্সচেঞ্জ অ্যান্ড ওয়ালেট সিকিউরিটি। যেই ওয়ালেট দিয়ে মূলত আমরা কি করব? এই যে আমাদের আম আমরা কোনো জায়গায় ট্রান্সেকশন করতেছি বা খরচ করতেছি, এই হিসেবগুলো থাকবে। সেখানেও আমাদের একটা সিকিউরিটি কনসার্ন রয়েছে। আদারওয়াইজ আমার যদি প্রাইভেট জিনিসপত্রগুলা ডিসক্লোজ হয়ে যায়, তাহলে কি হবে? এটা আ আমাদের অ্যাকাউন্টগুলো চলে যাবে বা ফান্ডগুলো চলে যাবে। isn't it? এরপর হচ্ছে রেগুলেটরি অ্যান্ড কমপ্লায়েন্স রিস্ক। সো আপনি যখন একটা ক্রিপ্টোকারেন্সি বিল্ড করছেন, দেন ডেফিনিটলি আপনার এগুলো কি থাকা লাগবে? ঠিক থাকা লাগবে। আদারওয়াইজ আপনি প্রবলেমে পড়ে যাবেন। তাহলে আমরা ১ম এ দেখি একটু ইউজার লেভেল সিকিউরিটিটা নিয়ে। সো কি রিস্কস অ্যান্ড মিটিগেশন স্ট্র্যাটেজিস। সো রিস্ক হচ্ছে প্রাইভেট কি থেফট। আমরা এটা নিয়ে ২-৩ টা ভিডিও আগেও কথা বলেছিলাম যে প্রাইভেট কি যদি আমাদের কাছে না থাকে, ইট মিনস আমার অ্যাকাউন্ট আমার কাছে নাই। ফিশিং অ্যাটাকস, আপনাকে কোনো একটা লিঙ্ক দেওয়া হলো, আপনি সেখানে ক্লিক করলেন, দেন আপনার ইনফরমেশন দিলেন, সেই ইনফরমেশনগুলো কি হবে? চলে যাবে অন্য কারোর কাছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যেটার মাধ্যমে কি হয়? আমাদের ইউজার লেভেলের সিকিউরিটিটা হ্যাম্পার হয়। এখন এগুলো আমরা রোধ করতে পারি কিভাবে? আমরা হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করতে পারি যখন আমরা আমাদের অ্যাকাউন্টের বিশাল অ্যামাউন্ট রাখতে যাচ্ছি, তখন আমরা ডিরেক্টলি সফটওয়্যার লাইক মেটামাস্ক এরকম ওয়ালেটগুলো ব্যবহার না করে আমরা হার্ডওয়্যার যেই ওয়ালেট আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। আমরা স্ট্রং ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করতে পারি। এখন আপনি ধরুন এরকম একটা পাসওয়ার্ড রাখলেন ABC, ঠিক আছে? 1 2 3, তাহলে এগুলো হচ্ছে গেসেবল পাসওয়ার্ড। যে কেউ গেস করে ফেলতে পারবে বা বের করে ফেলতে পারবে ব্রুট ফোর্স অ্যাটাক করে। সো ডেফিনিটলি আমরা যখন পাসওয়ার্ডটা রাখবো তখন স্ট্রং রাখার ট্রাই করবো। আমরা স্পেশাল ক্যারেক্টার রাখবো। এরপরে ডেফিনিটলি লোয়ার এবং হচ্ছে স্মল ক্যারেক্টার রাখবো। এরপরে হচ্ছে নাম্বার রাখবো আমরা। ঠিক আছে? সো একটা স্ট্রং পাসওয়ার্ড আমরা বিল্ড করার ট্রাই করবো বা রাখার ট্রাই করবো। ডেফিনিটলি আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখবো। 2FA যেটাকে বলা হয়। তাহলে এতে করে আমার পাসওয়ার্ডটা কেউ পেয়েও যদি যায়, সে কি করতে পারবে না? লগইন করতে পারবে না, রাইট? Be cautious of unsolicited communications. সো এই ব্যাপারে আমাদের কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। রেগুলারলি আপডেট করতে হবে আমাদের সফটওয়্যারগুলোকে। এটা খুবই, খুবই ইম্পোর্টেন্ট। নট অনলি হিয়ার, এভরিহোয়ার আপনি যেকোনো অ্যাপ ব্যবহার করছেন, ডেফিনিটলি আপনি
কী করবেন? আপনি আপ টু ডেট রাখার ট্রাই করবেন। এরপরে যদি আমরা একটু নেটওয়ার্ক লেভেলে দেখি যে নেটওয়ার্ক লেভেলে আমাদের কোন সিকিউরিটি ইস্যুগুলো রয়েছে। সো একটা যে 51% অ্যাটাক। 51% অ্যাটাকটা হচ্ছে আমরা জানি যে ব্লকচেইন ইটস অল অ্যাবাউট কমিউনিটি বেসড। ইট মিনস আমার এখানে ১০০ জন পার্টিসিপেন্ট আছে। আমার এই ১০০ জন আসলে ঠিক করবে যে আমার এখানে কি হবে। সো এখন যখন কোনো ডিসিশন আমরা নেই তখন ব্যাপারটা এরকম না যে ১০০ জনকে ভোট দেওয়া লাগবে। যদি 51% পিপল কোনো একটা ব্যাপারে ভোট দেন তাহলে কিন্তু সেটা কি হবে? গ্রাহ্য হবে। ঠিক আছে? অর্থাৎ অ্যাকসেপ্টেড হবে। সো এই 51% অর্থাৎ মেজরিটি পার্সেন্ট যদি ভোট দেয় তাহলে কি হবে? এটা আমি যেমনটা বললাম যে অ্যাকসেপ্টেড হবে। এখন ধরুন কোনো একজন হ্যাকার 51% অ্যাকাউন্ট কি করে ফেললো? হ্যাক করে ফেললো। তাহলে সে একে কি করবে? 51% ভোট দিয়ে দিবে কোনো একটা ডিসিশন ইমপ্লিমেন্ট করার জন্য। তাহলে সে কিন্তু হ্যাক করে ফেলতে পারবে যদিও এটা কি অনেক ইম্পসিবল টাস্ক কাইন্ড অফ, হ্যাঁ? তাহলে রিস্ক হচ্ছে এন্টিটি কন্ট্রোলস মেজরিটি অফ নেটওয়ার্কস মাইনিং পাওয়ার। যেমনটা বললাম যে তিনি তার কন্ট্রোলে নিয়ে নিতে পারবেন যিনি হ্যাকার থাকবেন। তাহলে রোধ করতে পারি কিভাবে আমি? ডিসেন্ট্রালাইজেশনটাকে আমি আরো ইনক্রিজ করতে পারি। অল্টারনেটিভ কনসেনসাস মেকানিজম আমি ইউজ করতে পারি। এরপর হচ্ছে যে সাইভিল অ্যাটাকস বা সিভিল অ্যাটাকস যেটা হচ্ছে সিঙ্গেল এন্টিটি ক্রিয়েটস মাল্টিপল ফলস আইডেন্টিটিজ, যেটা আমরা রোধ করতে পারি প্রুফ অফ ওয়ার্কের মাধ্যমে। প্রুফ অফ স্টেক অর্থাৎ আমরা যেই কনসেনসাস মেকানিজমগুলো দেখেছি সেগুলো দিয়ে আমরা এটাকে রোধ করতে পারি। ইক্লিপস অ্যাটাকস আইসোলেটিং এ নোড ফ্রম দ্য অনেস্ট নেটওয়ার্ক। সো ধরুন আমি জানছি যে আপনি একজন অনেস্ট নোড একজন, হ্যাঁ? বাট আমি আপনাকে কি করতেছি? আমি এখান থেকে আপনাকে বের করে দিচ্ছি। ঠিক আছে? সামহাউ। সো এটা কি করতে পারি? ডাইভার্সিফাইং নোড কানেকশনস, নেটওয়ার্ক মনিটরিং। সো আমরা যদি ঠিকমতো আমাদের নেটওয়ার্কটাকে মনিটর করি, আমরা সিস্টেমটাকে মনিটর করি, তাহলে আমরা এটাকে রোধ করতে পারবো। লাস্টলি আমরা যেটা দেখবো আমাদের স্মার্ট কন্ট্রাক্ট সিকিউরিটি, যেটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট। কারণ যেমনটা বললাম যে আমাদের যত লজিক না সব থাকে এই স্মার্ট কন্ট্রাক্টে। এখানে যদি আপনি একটা সিঙ্গেল মিস্টেক করেন তাহলে আপনার যত ফান্ড আছে হতে পারে সব হ্যাক হয়ে গেছে। সো এই জায়গাটাতে আমাদের সবচাইতে বেশি কেয়ারফুল থাকতে হয়। সো কমন vulnerabilities in smart contracts, রিএন্ট্রান্সি অ্যাটাকস প্রায়শই হয়ে থাকে। রিএন্ট্রান্সি অ্যাটাকসটা কি আপনাকে বলি। আপনি যখন কোডে যাব তখন এগুলো আমরা আরো খুব ভালোভাবে বুঝতে পারবো। আপাতত আমি যদি একটু মেটাফর ইউজ করি, ঘটনাটা হচ্ছে এরকম যে আপনার ব্যাংকে ধরুন ৳১০ আছে। ৳১০ আছে। এখন আপনি কি করছেন? আপনি এই ৳১০ আপনি ব্যাংক থেকে উইথড্র করতেছেন। বাট আপনার যেই ব্যালেন্স আছে, এই ব্যালেন্সটা আপনার 0 হচ্ছে না কখনোই। 0 হচ্ছে না। আপনি ৳১০ উঠাচ্ছেন। আপনার ব্যালেন্সটা 0 হওয়ার আগে আপনি কি করছেন? আবার ৳১০ উইথড্র করছেন। এটা কোডিং এর মাধ্যমে এরকম ফাংশন বিল্ড করা যায়। যেগুলো আমরা দেখব ডেফিনিটলি কোডে গিয়ে। এটাকে বলা হয় রিএন্ট্রান্সি অ্যাটাক। সো এই মিস্টেকটা আমরা যারা নতুন করে তারা হরহামেশাই করে থাকে। হ্যাঁ? সো এটা একটা বিগেস্ট সিকিউরিটি কনসার্ন। ইন্টিজার ওভারফ্লো আর আন্ডারফ্লো। এর মানে হচ্ছে যে আমাদের ব্লকচেইন ডেভেলপমেন্ট যখন আমরা করব তখন যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করব সলিডিটি। সো সলিডিটিতে যে ডেটা টাইপ আছে, হ্যাঁ? ডেটা টাইপ। সো এই ডেটা টাইপগুলোর একটা ম্যাক্সিমাম লিমিট রয়েছে। যে আমি এত ফর এক্সাম্পল আমি যদি ধরি যে 0 থেকে 10 পর্যন্ত আমি কি করতে পারবো? স্টোর করতে পারবো। এখন আমি কি করলাম? 10 একটা ভ্যালু স্টোর করলাম x = 10। দেন আমি x প্লাস করে দিলাম। তাহলে আমার ভ্যালুটা কি হয়ে গেল? 11 হয়ে গেল। এটাকে বলা হয় ওভারফ্লো। একইভাবে আমি যদি 0 র নিচে নেমে যাই, আমার লিমিট 0 বাট নিচে নেমে যান, সেটাকে বলা হয় আন্ডারফ্লো। সো এটা একটা আমাদের সিকিউরিটি কনসার্ন। আনচেকড এক্সটার্নাল কলস। আমি যখন কোনো একটা এক্সটার্নাল কল করতেছি তখন আমি দেখতেছি কিনা যে আমার এই কলটা ঠিকঠাক আছে কিনা বা আমার যে ফাংশনটায় কল করা হচ্ছে সেইটা আমার এখানে আছে কিনা। এরপর হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল ইস্যু, অর্থাৎ আমার কোন পোরশনটা আমার অ্যাডমিন অ্যাক্সেস করবেন, কোনটা মডারেটর অ্যাক্সেস করবেন বা নরমাল ইউজার্স অ্যাক্সেস করবেন, এটা হচ্ছে একটা বিগেস্ট ইস্যু। এখন এগুলো আমরা সলভ করতে পারি কিভাবে? ডেফিনিটলি আমরা টেস্টিং করব এবং অডিটিং করব। সো অডিটিং মানে হচ্ছে সিম্পলি ব্লকচেইনে আমার যে স্মার্ট কন্ট্রাক্ট লিখতেছি এইটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা একদম হাই লেভেল এক্সপার্ট দ্বারা। তারা বাগ খুঁজে বের করবে, কোনো সিকিউরিটি ইস্যু থাকলে তারা সলভ করবে। ইউজ অফ ফর্মাল ভেরিফিকেশন, এটা হচ্ছে আমাদের একটা সিকিউরিটি ইস্যু সলভ করার একটা ওয়ে। ফলোয়িং এস্টাবলিশড ডিজাইন প্যাটার্ন, বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্ন রয়েছে, প্রক্সি ডিজাইন প্যাটার্ন রয়েছে, লো লেভেল ডিজাইন রয়েছে, এগুলো আমরা ইউজ করতে পারি। ইমপ্লিমেন্টিং ফেল সেফস অ্যান্ড সার্কিট ব্রেকার্স,
সো কোডিং এ গেলে এগুলো আমরা দেখব। এগুলো হচ্ছে সিকিউরিটি কনসার্ন, সার্কিট ব্রেকার্স, এটা একটা হচ্ছে যে এফিশিয়েন্সি ওয়েও একই সাথে। ঠিক আছে? আমরা এটা যদি একটু আমি জাস্ট এক্সপ্লেইন করি, ব্যাপারটা হচ্ছে আমরা যখন কোনো কন্ডিশন এপ্লাই করব তখন যাতে যেটা সহজ আমার ইমপ্লিমেন্টেশন থাকবে বা সহজ টাস্ক থাকবে বা আউটপুট থাকবে সেটাকে আমরা ১ নাম্বারে রাখবো। আউটপুট 1, তারপর আমরা কি রাখবো? আউটপুট 2 টাকে রাখবো। হ্যাঁ? অর্থাৎ যেটা আমার কঠিন আরকি। সো এটা সার্কিট ব্রেকার্স আমরা ইউজ করব। এগুলো হচ্ছে আসলে রাইট ওয়ে অফ ইউ নো রাইটিং কোড, কারেক্ট ওয়ে বলতে পারেন। সো এই জিনিসগুলো হচ্ছে যে যখন আমরা স্মার্ট কন্ট্রাক্ট লিখবো তখন অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আমাদের যেই কোড আমরা লিখতেছি, আমরা যে অ্যাপটা বানাবো সেটা কি হবে? আ হ্যাকাররা অ্যাটাক করতে পারে এবং আমাদের ফান্ডগুলো তারা নিয়ে নিতে পারে।